সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের এই বিশেষ আয়োজন কর নীতি ও ন্যায্যতার শিরোনামে এই আয়োজনটি আমরা করেছি। বাংলাদেশের বিদ্যমান কর ব্যবস্থা নিয়ে নানা ধরনের মত আছে। সাধারণভাবে বলা যায় যে কর ব্যবস্থা মূলত পরোক্ষ কর নির্ভর, যেখানে ধনী এবং মধ্যবিত্তের তুলনায় দরিদ্র মানুষের উপরে চাপটা তুলনামূলকভাবে বেশি। ফলে কর ব্যবস্থার ন্যায্যতা বা ট্যাক্স জাস্টিস বলতে যে বিষয়টি আসে সেটি নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে। পরোক্ষ করের মধ্যে প্রধানত ভ্যাটের চাপ নিম্ন আয়ের মানুষের জন্য একটা বড় কষ্টকর একটা ব্যাপার। এর ফলে সমাজে একটা আয় বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে ধারণা করা হয়, জীবিকার উপর নেতিবাচক প্রভাব পড়ে এবং এই অসমতার চিত্রটি দিন দিন আরও খারাপের দিকেই চলে যায়। এক্ষেত্রে যদি কর প্রদানের সক্ষমতার উপরে ভিত্তি করে যারা একটা কর নীতি যদি আমরা বা যেটাকে আমরা প্রগতিশীল কর ব্যবস্থা বলি, সেরকম কিছু একটা যদি প্রণয়ন করা যায় যার মাধ্যমে রাজস্ব আয় যেমন বাড়ানো সম্ভব হবে, ঠিক একইভাবে ধনী এবং যারা সক্ষম আছেন সেসব ব্যক্তিদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ কর আদায় করা যাবে এবং পাশাপাশি সেবা কার্যক্রমে বিভিন্ন কার্যক্রমে আরও বরাদ্দ দিয়ে একটা সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আর এটার প্রয়োজনীয়তাটা এই সময়ে কেন এতটা বেশি এবং কিভাবে এই চিন্তাটা বাস্তবায়ন করা যায়, একটা প্রোগ্রেসিভ কর ব্যবস্থা কিভাবে আমরা প্রণয়ন করতে পারি, সেটি নিয়ে আজকের এই আলোচনা। এবং এই আলোচনায় অংশীজনদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, একটা পলিসি ডায়ালগ কিভাবে এগিয়ে নেওয়া যায়, যার মাধ্যমে একটা নির্ভরযোগ্য অংশগ্রহণমূলক একটা স্পেস তৈরি করা যায়, একটা পরিসর তৈরি করা যায়, তা নিয়ে আজকে আলাপ করব। এই আলাপে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে তিনজন অতিথি যোগ দিয়েছেন স্টুডিওতে। শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব। রয়েছেন যারা মহসিন আলী, নির্বাহী পরিচালক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন, স্বাগত আপনাকে জনাব মহসিন আলী। রয়েছেন এনবিআরের সাবেক সদস্য ডক্টর সৈয়দ মোহাম্মদ আমিনুল করিম, স্বাগত আপনাকে। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট দৌলত আক্তার মালা, স্বাগত আপনাকে। জনাব মহসিন আলী কাছ থেকে শুরু করতে চাই। একটা ছোট ভূমিকা দিয়েছি, কিন্তু সাধারণভাবে আমরা মনে করি যে আমাদের দেশে ট্যাক্স জিডিপি যে রেশিও, এটা হচ্ছে যে সবচেয়ে লোয়েস্ট ইন দি সাউথ এশিয়া। তার মানে একটা এরোনিয়াস একটা ট্যাক্সেশন সিস্টেম আমাদের এখানে চালু আছে। এখান থেকে আমরা একটা নতুন উত্তরণের কথা চিন্তা করি, যেটা একটা ইনক্লুসিভ ট্যাক্সেশন পলিসি হবে, যেখানে একটা প্রোডাক্টিভ কন্ট্রিবিউশন থাকবে সব মহলে, যারা সামর্থ্যবান আছেন তাদেরকেও ইনক্লুড করে। এই জায়গাতে আপনার চিন্তাটা যদি আমরা প্রথমে একটু শুনি। আমার চিন্তাটা বলার আগে পরিস্থিতিটা একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে এই যে 2019 সাল পর্যন্ত কিন্তু আমাদের দেশ পর্যায়ক্রমে উন্নতি অগ্রগতি এগুলোকে এগিয়ে গেছে আর কি। 19 সালের শেষ থেকেই কিন্তু সারা পৃথিবীতেই একটা ছোটোখাটো অর্থনৈতিকভাবে সমস্যা হচ্ছিল এবং বিশেষ করে করোনা আঘাতের পর এই অর্থনৈতিক অস্থিরতা, যার প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রেই প্রতিফলিত হয়েছে। এবং আমরা দেখেছি যে হঠাৎ করে মানুষ দারিদ্র্য সীমার নিচে একটু বেশি নেমে গেছে আর কি। এটা একটা তখনই প্রশ্নটা বেশি আসে যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে সামগ্রিক পরিস্থিতি যখন খারাপ হচ্ছে, তখন কিন্তু মানুষের মধ্যে চিন্তাটা আসে যে কেন হচ্ছে, কি হচ্ছে। এরকম একটা করোনা হইলে অসুস্থতা আমরা পারলাম না, শুধু কি ওই বিষয়টাই দায়ী? আবার ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেইটারও প্রভাব পড়ছে আমাদের কেনাকাটা, সাপ্লাই চেন সারা দুনিয়ার সাথে বাংলাদেশের আর কি। এটা একটা, সেটাও একটা প্রভাব পড়ছে। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিসও সাম্প্রতিক সময়ে অনেক বেশি উঠেছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের কর ব্যবস্থাপনাটা আসলে কেমন। তো সেই জায়গায় যদি একটু গভীরভাবে পর্যালোচনা করা যায়, পর্যবেক্ষণ করা যায়, তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো বেরিয়ে আসবে। যেমন আমরা এই কাজটা শুরুর আগে একটা ছোট্ট স্টাডি করি, বড় কিছু করার সুযোগও ছিল না। তাতে যেটা দেখা গেছে যে আপনার এমন কোনো ইস্যু নেই করের ব্যাপারে যে সমগ্র মানুষ বা বেশিরভাগ মানুষ এক পক্ষে একমত। বিভিন্ন রকম পারসেপশান। আপনি যদি ধনীকে বলেন, উচ্চ মধ্যবিত্তকে বলেন, ওনারা দেনও অনেকে কর, কতটুকু দেন, কিভাবে দেন সেক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে, কিন্তু কর দেন। মনে করেন যে আমি বোধহয় বেশি দিচ্ছি এবং আমি বোধহয় যে পরিমাণ সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে পাওয়া যাচ্ছে সেটা পাচ্ছি না। মধ্যবিত্ত এই ক্ষেত্রে এখন তো মধ্যবিত্তরও একটা সংখ্যা কর দিচ্ছেন আর কি। এটা একটা, ওনারা তো মনে করেন অনেক ক্ষেত্রে যে এটা ঠিক হয়নি আমার জন্য, কিন্তু দিচ্ছি, দিয়ে যাব। আর নিম্নবিত্ত এবং দরিদ্র মানুষ কিন্তু আসলে করের নাম শুনলে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়, তার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়।
করের যে নির্দিষ্ট নিয়মাবলী যে পলিসি আছে, আমাদের অবজারভেশন হচ্ছে যে এটা সম্পর্কে মানুষ অ্যাওয়ার না, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে করের যে ন্যায্যতা কথাটা আমরা বলছি যে জাস্টিস, আদৌ কি জাস্টিস আছে? ধনীরা কি তার আয়ের পরিমাণ অনুযায়ী ট্যাক্স দিতে পারছেন, যেটা আছে আমাদের পলিসিতে অলরেডি? এবং তার বড় প্রমাণ হচ্ছে যে আমাদের বাজেট ঘাটতি প্রত্যেক বছর এবং বাড়ছে, কিন্তু এটা একটা, আপনার যদি করই ভালোভাবে আদায় হতো তাহলে কিন্তু আপনার বাজেট ঘাটতি হয়তো একদম কমতো, থাকতো না, অথবা কিছুটা কমতো। এখন কিন্তু আমাদের বেড়েই যাচ্ছে, এটা একটা। তার মানেটা কি? একটা বড় কারণ হচ্ছে যে আপনার ডাইরেক্ট ট্যাক্স, যেটা আপনি যদি আয়ের উপর বলেন, আপনি যদি সম্পদের উপর বলেন, 1/3, জি, এইটা হচ্ছে সবচেয়ে বেশি হওয়া দরকার। আর 2/3 হচ্ছে ভ্যাট। এই ভ্যাটটা হওয়ার কথা কম, 1/3 ডাইরেক্ট ট্যাক্সটা হওয়ার কথা বেশি। জি, তা আমরা উল্টার পথে হাঁটছি, এবং সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে কম ট্যাক্স আদায় হয়। আমাদের যে ব্যবস্থাটা আছে সেখানে ডাইরেক্ট ট্যাক্সের পরোক্ষ করের যে প্রভাবটা, সেই তুলনায় আমাদের যারা আয়কর যেটা বলে যে সেটা অনেক তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু এখানে যে একটা রিফর্ম দরকার বা এখানে একটা চেঞ্জ আসার দরকার, সেটার মধ্যে আমাদের কতটা মনোযোগ আছে, বা এনবিআর আপনি কাজ করেছেন, আমাদের পলিসি মেকাররা কতটা এইটা চিন্তার মধ্যে রেখেছেন? যে এনবিআর কিন্তু সবগুলো ফেডারেশনের সাথে আলোচনা করে, সাংবাদিকদের সাথে আলোচনা, সবার সাথে আলোচনা করে। এমনকি আপনি জানেন যে কৃষকদের সাথেও কিন্তু ডায়ালগ করা হয় অনেক দিন ধরে, কৃষকদের সাথে এই আলোচনাটা হয়। কিন্তু আপনার সাথে আমি একমত, যেটা আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়ে যে আলোচনা, সেটা করা সম্ভব হয়নি। এখন ট্যাক্স পলিসির বিষয়ে আসি। আপনি যেটা বলছেন, হ্যাঁ, এটা তো সত্য যে আমাদের ইনডিরেক্ট ট্যাক্স, অপ্রত্যক্ষ কর, আমাদের এখানে পরোক্ষ কর অনেক বেশি। আমি উন্নত দেশের দেখলাম দুই একটা জায়গায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা গেল পরোক্ষ করের অংশ মাত্র 13%, আর আমাদের এখানে আমরা যেটা দেখছি যে এখন 2/3-এরও বেশি। আর এমনকি আমাদের প্রত্যক্ষ কর 8-10 বছর আগেও কিন্তু প্রায় 37-এর মতো ছিল, এটা এখন কমে কিন্তু 35-এ চলে, মানে এটা আমরা পিছনের দিকে যাচ্ছি। তো এই যে জিনিসগুলো, এটা অ্যাড্রেস করতে হলে আয়কর আইনে ব্যাপক পরিবর্তন আনা দরকার। দৌলত ডাক্তার মালা, আপনি একটু কন্ট্রিবিউট করেন যে আসলে এখানে সীমাবদ্ধতা তো আছে। আপনিও দীর্ঘদিন এই মানে কর ব্যবস্থা সম্পর্কে কাজ করছেন, সীমাবদ্ধতার জায়গাটা কোথায়? মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। যেমন একটু আগে স্যার সুন্দর করে বললেন যে ডায়ালগ হয়। অবশ্যই আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে এনবিআর প্রতিটা বাজেটের আগে একটা প্রি বাজেট ডায়ালগ করে, এবং সেই ডায়ালগে আসলে এনবিআর জানতে চায় যে কোন সেক্টর, কোন ফেডারেশন, কোন ব্যবসায়ীরা কিংবা সাংবাদিকরা কি চাই আমরা বাজেটে, কিন্তু এনবিআর কি করতে যাচ্ছে, কিংবা কোন মেজারটা এটা আসলে আমরা কি চাই কিনা, জনগণ কি চায় কিনা, এটা কি আসলে কতটুকু ফিজিবল, এই জিনিসগুলো যদি একটু ডিসকাস করে করা হয় তাহলে আমার মনে হয় যে এগুলো সাস্টেইনেবল। ডায়ালগ হয় ঠিকই, কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু প্রচুর কমপ্লেইন আছে যে এই ডায়ালগগুলো হয়, আমাদের আসলে কোনো দাবি দেওয়াই কিন্তু বাজেটে প্রতিফলিত হয় না। আসলে আমি জানি যে গভর্নমেন্টের রিসোর্স কনস্ট্রেন্ট আছে, ইন্টারনাল রেভিনিউ আছে। ইটস নট অল অ্যাবাউট মানে গিভিং সাপোর্ট টু দি বিজনেস কমিউনিটি। আমরা যেটা চাচ্ছি যে সারা দেশটা তো শুধু বিজনেস কমিউনিটি নিয়ে না, এখানে একটা সিংহভাগ জনগণ, যেখানে বলছে যে পরোক্ষ করের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের কাছ থেকে তাদের বার্ডেনটা কিভাবে অফলোড করা যায়, ওইটা নিয়ে কি সরকারের বা কর ব্যবস্থাপকদের কোনো চিন্তা আছে? না, সেটা আমি বলছিলাম যে এটা আসলে যে কোনো মেজারগুলো আসলে যথেষ্ট পরিমাণে ইম্প্যাক্ট স্টাডি কিংবা অ্যানালিসিস না করে নেয়ার ফলে আসলে এই স্টেজগুলো সাস্টেইনেবল হয় না। সাস্টেইনেবিলিটি প্রশ্নগুলো আসে। এবং আমি ব্যবসায়ীদের প্রশ্নটা আমি একটু আবার ক্লিয়ার করি। আমি আসলে ব্যবসায়ীদের যে ধরনের ট্যাক্স বেনিফিট দেওয়া হয় সেগুলো যে আসলে খুব একটা ট্যাক্স পেয়ারদের কাছে পাস অন হয়, নট দ্যাট। কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রায় বলা হয় যে এটার উপরে এত ট্যাক্স, তো আমি দাম কমাতে পারছি না। হ্যাঁ, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম যখন ঊর্ধ্বগতি, তখন বলা হয় যে ট্যাক্স কমানো হোক। আসলে ট্যাক্স কমানো হলে এটার সুফল জনগণের কাছে কতটুকু আসে, ধন্যবাদ, সেটাও একটা বিষয়। জনাব মহসিন আলী, উনি একটা জিনিস প্রথমে উল্লেখ করেছেন যে একটা ভীতি আছে বা এক ধরনের কিন্তু মানে অসন্তোষও আছে এই ব্যবস্থার মধ্যে, কিন্তু এফিসিয়েন্সি বা এক ধরনের হয়রানিমূলক আচরণও কিন্তু উনি ভালো বলতে পারবেন, সেটাও কিন্তু একটা বড় অন্তরায়।
মানে আমি মাইন্ডসেটের কথা যেটা বললাম, বা দাপ্তরিক কমপ্লেক্সিটি বা রেড টেপিজম যেটা আমরা বলি, সেগুলো কি আমাদের এই ব্যবস্থাপনাটাকে অনেক বেশি ইয়ে করে ফেলে? যেই নীতি আছে এই নীতির অধীনে ট্যাক্স অ্যাসেসমেন্ট কিন্তু সবচেয়ে জটিল ইস্যু বাংলাদেশে। আপনি যেই লোকের সাথেই কথা বলবেন, অতিরিক্ত ধনীর থেকে মধ্যবিত্ত, কোনো কোনো ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত, তারা কেউ সন্তুষ্ট না অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে। আর আপনি যেটা বললেন যে করণীয় কি আর কি ইনক্লুসিভ ট্যাক্সের জন্য, প্রথম বিষয়টাই হচ্ছে যে ট্যাক্সের আইনগুলো সহজ সরল করা দরকার, পলিসিগুলো। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। কিন্তু আমার যে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া এবং যে মানে মনোভাব, সেটা তো দেখা যায় এক ধরনের প্রভুসুলভ মনোভাব আমরা দেখি আমাদের কর ব্যবস্থাপকদের মধ্যে। আপনি কি বলবেন? আপনার করদাতার সাথে কর্মকর্তা কিংবা কর্মচারীর কোনো দেখা হবে না। এই পৃথিবীর কোনো দেশে কিন্তু এই লিঙ্কটা থাকে না। রাইট। সে রিটার্ন দেবে, রিটার্ন তারা নিজেরা প্রসেস করবে, যদি কোনো অডিটের প্রয়োজন হয় শুধু সেই ক্ষেত্রে করবে। তো এই যে ব্যাপক পরিবর্তন, আপনার এই টেরিটোরিয়াল পদ্ধতির অ্যাসেসমেন্ট থেকে সরে আমরা যদি ফাংশনাল পদ্ধতিতে যেতে পারি তাহলে হয়রানি কমবে। যে এনবিআর কিন্তু ট্যাক্স ফেয়ার করেছে অনেক বছর, এই করোনার সময় করা হয় নাই। এই কর মেলায় যেগুলো রিটার্ন দেওয়া হতো এখানে কিন্তু হয়রানি তেমন হতো না। কিন্তু আসলে আমাদের সক্ষম এবং সামর্থ্যবান একটা কমিউনিটি তো আছে, তাদেরকে আপনি কর জালের বাড়ানোর কথা বলেছেন, সেটা বাড়াতে না পারার ক্ষেত্রে সীমাবদ্ধতাটা কি? হ্যাঁ, তা আমাদের এখানে ওনার কথা বলি যে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, যেটা আপনি দেখবেন 2-3 বছর আগে ম্যাক্সিমাম ট্যাক্স রেট ছিল 30%, গত 2 বছর আগের থেকে এটা 25% হয়ে গেছে। এটা কিন্তু রিগ্রেসিভ হয়ে গেল, প্রোগ্রেসিভিটি কমে গেল। মানে ধনীদের কাছ থেকে যে ট্যাক্স নেওয়া, এটা কিন্তু 2 বছর আগে ছিল। আমি মনে করি এটা, ওনার সাথে আমি একমত যে এইটা আবার ফিরে গেলে বোধহয় ভালো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এটা 37%, এমনকি ভারতেও 37%। তা আমরা 37-এ না যাই, 30-এ তো যেতে পারি। আর আপনি যে 2000 টাকার ট্যাক্সটা, এটা আমার ব্যক্তিগত মত যেটা, যে এটা একটা রিগ্রেসিভ ট্যাক্স। এটা একটা করদাতার জিরো ইনকাম হইতে পারে। তো জিরো ইনকাম থাকলেও তার যদি ওই সেবাগুলো নেওয়ার প্রয়োজন হয়, তাকে তাও ট্যাক্স দিতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়, তারা তো সবসময় কর অব্যাহতিই চায়। হ্যাঁ, কিন্তু আপনারা বলছেন যে কর অব্যাহতি কমানো ওয়ান অফ দি কি মেজার্স। তারপরে কর সম্পর্কিত তথ্যের অভিগম্যতা, যেটা এখানে বলা হচ্ছে যে ডেটা, একটা এনবিআর ডেটা সেন্টার থাকানো এবং সেটার অ্যাক্সেস থাকা, বিনিয়োগ, আয় এবং সম্পদের উপরে কম হার, যেমন সম্পত্তি, সম্পদ এবং উত্তরাধিকার বৃদ্ধি করা যেতে পারে। বৈষম্য কমানোর পাশাপাশি এগুলো প্রগতিশীল করে অর্থায়ন করতে পারে। নাগরিক সমাজের প্রতিনিধি, যুব সমাজ, নাগরিক সমাজের সংগঠনকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি করা। এর রিফ্লেকশনটা কতটা আপনারা আশা করেন? সরকারের যে নীতি তার সাথে যে কার্যক্রমের এক ধরনের কিন্তু কনফ্লিক্ট আছে জায়গায় জায়গায়। যে আমরা চাচ্ছি ওই জায়গায় যেতে, আমি বাজেট ঘাটতি কমাতে, কিন্তু আমি বাজেট ঘাটতি কমাতে পারছি না। কিন্তু বাজেট ঘাটতি কমানোর জিনিসও আপনার হাতে আছে, এবং এই কার্যটা কার্যকর করলে আপনি উন্নয়নও করতে পারবেন। দেখেন, আমি উদাহরণ দিই, করোনাকালে তো আমরা খেয়াল করেছি যে স্বাস্থ্য খাতে বরাদ্দ খুবই কম আমাদের। আমরা অতি দরিদ্রদের উন্নয়নের জন্য সেফটি নেট প্রোগ্রাম করছি, সেখানে আমরা দেখছি যে যথেষ্ট সম্পদ নেই বলে ওদেরকে আরও বেশি সাহায্য আমরা করতে পারছি না। একইভাবে শিক্ষা ক্ষেত্রেও যে আমাদের মানে ব্যয়, রাষ্ট্র তা বহন করতে পারছে না ঠিক মতো। কিন্তু আপনি যদি ধনী লোকদের কাছ থেকে বা যারা সক্ষমতা আছে ট্যাক্স দেওয়ার আইন অনুযায়ী, পলিসি অনুযায়ী যাদের দেওয়ার কথা, তারা যদি সেইটা ঠিকমতো দেয় এবং সরকার যদি ঠিকমতো আদায় করতে পারে। আর একটা জিনিস আমি খুব জেনারেলি একটা কথা বলতে চাই, মানুষ কিন্তু নিজের টাকা সহজে দিতে চায় না। আমি নরওয়েতে গিয়েছিলাম আপনার 2019 সালে। তো আমার একজন মানে গাইড ছিল আর কি। আমি বললাম, তোমার কি ট্যাক্স আছে? বলছে হ্যাঁ। কত পার্সেন্ট দাও? বলে 60% ট্যাক্স দিই। তোমার সমস্যা হয় না? বলে না, আমার দায়িত্ব তো রাষ্ট্রের সব, সে তো আমার দায়িত্ব নিচ্ছে, সে আমার পড়াশোনা, আমার স্বাস্থ্য সেবা, আমার যত রকম যা সার্ভিস আছে সব দিচ্ছে, তো আমার অসুবিধা কি? আমার আরও বেশি নিলেও তো কোনো অসুবিধা নাই। বাংলাদেশে দেখেন আরেকটা জিনিস মানে ব্যাপার, কোনো করদাতার কিন্তু স্যাটিসফ্যাকশান নেই। সে মনে করে না যে সরকারের কাছ থেকে কর দিয়ে সে উপযুক্ত কিছু, বা সে খুঁজে পায় না। তাহলে তো সরকারেরই দায়িত্ব, সে কোথায় কোথায় হেল্প করছে, মানুষকে কি দিচ্ছে, কিভাবে দিচ্ছে। আপনি মেগা প্রজেক্টগুলো ছাড়া কিন্তু দৃশ্যমান কোনো কিছু পাবেন না। ব্যক্তিগত জীবনে আমার জন্য আপনি কি করছেন এজ এ সরকার, আমি কিন্তু এটা ফিল করি না। তাহলে তো সরকারেরই ভালো হবে। আমরা ওইটাই বলছি যে ওদের কাছ থেকে ট্যাক্স নিয়ে আপনি সেফটি নেটে বাড়ান। দৌলত আক্তার মালা, আপনি এখানে যারা মহসিন আলী বলছিলেন যে আমরা বড় উন্নয়ন বাজেট করছি, কিন্তু বছর শেষে দেখা যায় যে বাজেট ঘাটতি হচ্ছে। যে পরিমাণ রাজস্ব আদায়ের
টার্গেট বা অর্থ সংস্থানের যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করি সেটা আমরা করতে পারি না, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে আমাদের নানা জায়গা থেকে বরোইং করতে হয়, এবং এটা আমাদের যে সোশ্যাল সেফটি নেট থেকে শুরু করে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, আদার যেগুলি এসেনশিয়াল সেক্টরস আছে সেগুলো সাফার করে। এটাকে ওভারকাম করার আর কি উপায় আছে আপনার? যতদিন পর্যন্ত না রাজস্ব বোর্ডের দুর্নীতি এবং সিস্টেম লস এগুলোকে কন্ট্রোল করা যাবে ততদিন পর্যন্ত আসলে রাজস্ব আদায় বাড়বে না। যেমন আমরা অবশ্যই এফিসিয়েন্সি, জনবল, ইনভেস্টমেন্ট এগুলো ব্যাপার, কিন্তু আপনি দেখেন মাত্র 30 লক্ষ করদাতা রিটার্ন দেয়। বাংলাদেশে কত মানুষ? 30 লক্ষ মানুষেরই কি শুধু করযোগ্য আয় আছে? মাত্র 30,000 কোম্পানি রিটার্ন দিচ্ছে। বাংলাদেশে মোট জনসংখ্যার মাত্র কত পার্সেন্ট? হ্যাঁ, কত পার্সেন্ট? বাংলাদেশে কি মাত্র 30,000 কোম্পানি রিটার্ন কর্পোরেট এন্টিটি আছে? তাহলে আসলে কর্পোরেট ট্যাক্স পেমেন্ট, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি খাতে ট্যাক্স পেমেন্ট সব জায়গায় কিন্তু ল্যাকিংস আছে। সেখান থেকে আসলে এখানে যে ট্যাক্স নেটের কথা বলছেন আপনি, মানে এই যে 30 লক্ষ টিনধারী আছেন বা তার কিছু বেশি রিটার্নধারী আরো বেশি, 80 লক্ষ। হ্যাঁ, 80 লক্ষ। তো এর মধ্যে কি মানে মধ্যবিত্তরা কি লেফট আউট? মানে তাদেরকে কি তারা কি কর জালের মধ্যে আছেন? আমি মনে করি যে মধ্যবিত্তের উপরেই ট্যাক্সের প্রেশারটা বেশি, কারণ যারা ইনফ্লুয়েন্সিয়াল এবং যারা নিম্নবিত্তরা এখন পর্যন্ত আসলে ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা আমাদের কথা হচ্ছিল একটু আগে, যে ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝা যেহেতু আমাদের বেশি, এবং ডাইরেক্ট ট্যাক্স বলা হয় যে 1/3 মাত্র 30% ডাইরেক্ট ট্যাক্স কন্ট্রিবিউট করে। এটার মধ্যেও কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট আছে যেটা ইম্পোর্ট সোর্সে ইনডাইরেক্ট ট্যাক্স, মানে ইন দ্য ফর্ম অফ ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা গভর্নমেন্ট কালেক্ট করে, যেমন একটা অ্যাড সোর্স কালেক্ট করে নেয়, সেটা কিন্তু ইনকামের উপর না। আমি বলবো যে এটা ইনকাম ট্যাক্স আসলে পণ্য আমদানির উপরে, এটা কিন্তু নিয়েই নিচ্ছে সম্পূরক শুল্ক। তো প্রগ্রেসিভ ট্যাক্সেশনের আসলে যেটা মেইন থিম, যে যার ইনকাম বেশি সে বেশি ট্যাক্স দেবে। তো এটাকে আসলে যেটা বলা হয় যে আপনার ইনকাম অনুযায়ী ট্যাক্স, সেটাকে তো অ্যাসেস করার কোনো সুযোগ সে পাচ্ছে না যখন আপনি সোর্সেই ট্যাক্সটা কেটে নিচ্ছেন। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের উপর প্রেশার, এবং যারা ইনফ্লুয়েন্সিয়াল কোয়ার্টার, আমি বলবো যে দে সামহাউ ম্যানেজড টু ইভ্যাট ট্যাক্স। আচ্ছা, এটাকে আপনি মানে আরো মানে কি বলবো যে সহজ করার কথা বলছেন, কিভাবে সহজ করা যেতে পারে? মানে আপনাদের স্টাডি কিছু প্রথম সহজ করার হচ্ছে যে পলিসিটা নিয়ে ডায়ালগে যেতে হবে সর্বস্তরের মানুষের কাছে। আর ডায়ালগ কিন্তু দুইভাবে হয়। আপনি ধরেন ইচ্ছা পূরণ করলেন আর কি, আপনি রিপোর্টে লিখলেন যে 10টা ডায়ালগ হয়েছে সারা দেশে বা 50টা ডায়ালগ হয়েছে, আপনি শুনলেন, সেই শোনার প্রেক্ষিতে পলিসিতে কি রিফর্ম করলেন, কি চেঞ্জ আনলেন, এইটার কোনো পর্যালোচনা আমাদের দেশে নাই আর কি। এরকম কোনো অবশ্যই আপনি তো কথা শুনে হয় তার সঠিক জবাব দিবেন, আর নাইলে বলবেন যে এটা নেওয়া গেল না এই কারণে, এইটুকু নেওয়া হইলো এই কারণে। এরকম কোনো সিস্টেম আমাদের দেশে নাই। এটা একটা প্রথম ব্যাপার। তাহলে আস্থা ফিরিয়ে আনতে হলে ট্যাক্স পেয়ারদের আপনার তো ওই ভয়টা কাটাতে হবে যে না, আমি রাষ্ট্রের নাগরিক একজন, আমার ট্যাক্স দেওয়াও দায়িত্ব, কিন্তু আমার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নীতি নির্ধারণ করে সেইভাবে আপনি নেন। আমাদের ধরেন এক অর্থে ওইটা বলা যায় গ্রাম্য কথা আর কি, গম নরম জাতাও ঢিল। সেটা হচ্ছে যে আপনার পলিসির ক্ষেত্রে দুর্বলতা আছে। এখন পলিসির ক্ষেত্রে দুর্বলতা বললে তো অন্য প্রশ্ন চলে আসবে। ক্ষমতায় যারা থাকেন সবসময় বেশিরভাগ মানুষ, তারা যেই শ্রেণী বিলং করেন, পলিসি কিন্তু জেনারেলি তাদের পক্ষেই যায়। আমাদের দেশে যারা একটু বেটার আছেন তাদের পক্ষেই পলিসি থাকে। তাহলে আপনার অতি দরিদ্র মানুষ, নিম্ন মধ্যবিত্ত, ইভেন মধ্যবিত্তের জন্য তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন রাষ্ট্র হিসাবে একটা নীতি ঠিক করবেন যে আমি বলেছি আগেও 30 সালের মধ্যে এসডিজি অর্জন করবেন, খুব বেশি দিন কিন্তু আর নেই। এটা গেল একটা। আপনার পাথ হচ্ছে যে ওইদিকে কি বলে উন্নত দেশ, এবং এই ক্রাইসিস পিরিয়ডে এখন দুনিয়া যেভাবে চলছে, আপনি যদি দ্রুত এই জায়গাটা রিফর্ম করতে না পারেন পলিসির ক্ষেত্রে, তাইলে আপনি কিছু করতে পারবেন না। এবং পলিসির যতটুকু আছে তার বাস্তবায়ন কিন্তু আরও দুর্বল। বাস্তবায়নের প্রসঙ্গটি উনি চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন আর কি। হ্যাঁ, এটা আমি যেটাকে গুরুত্ব দেবো এখানে, কর জাল যেটা, ট্যাক্স নেট যেটা বলি, এটা ওনার সাথে আমি একমত যে গ্রামে গঞ্জে যেসব গ্রোথ সেন্টার রয়েছে, এখানে এমন কোনো মানে কর আদায়ের এমন কোনো ব্যবস্থা নাই যে এখানকার যে পটেনশিয়াল করদাতাগুলোকে আমরা এর মধ্যে আনতে পারছি। এবং যে কোনো গ্রোথ সেন্টারে দেখবেন অসংখ্য আপনি ইকোনমিক অ্যাক্টিভিটি দেখবেন।
এই জায়গাটার থেকে আমার মনে হয় আমাদের এই ট্যাক্স গ্যাপটা মিটানোর একটা বড় সোর্স হতে পারে। ট্যাক্স রেটের কথা যেটা বলছেন, প্রোগ্রেসিভ রেটটাও আমি মনে করি যে এটা অন্য অন্য দেশের সাথে কম্পেয়ার করে এই ট্যাক্স রেটটাকে আমরা আরও প্রোগ্রেসিভ করতে পারি। এবং আমি ওনার সাথে একমত হচ্ছি যে মধ্যবিত্তের উপর চাপ বেশি পড়ছে। দেখেন, মধ্যবিত্তের চাপ বেশি পড়ছে। আপনি 2 বছর আগে যখন আপনার 5% লোয়েস্ট ট্যাক্স দেওয়া হলো, তখন দেখবেন স্ল্যাবগুলো আগে ছিল 4, 5, 6, এটা করা হলো 3, 4, 5। এই যে করা হলো না, আসলে কিন্তু এই চাপটা চলে গেল মধ্যবিত্তের ভিতরে। এইবার যেমন দেখবেন আপনার এই যে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং যাতায়াত, এটা কিন্তু রুল 33 উঠিয়ে এখন কিন্তু 6 শিডিউল পার্ট এতে চলে গেছে। সেখানে দেখবেন লেখা আছে 4,50,000 অথবা 1/3। এই 1/3 বলাতেই আপনি এখানে কিন্তু মধ্যবিত্তে এই 4,50,000 প্রাপ্তি আর হবে না, এখানে কমে যাবে। এখানে কিন্তু আবার মধ্যবিত্তের কথা বলছেন, কিন্তু মধ্যবিত্তে যে পরিমাণ সামর্থ্য বা নাম্বার অফ মানে পপুলেশন, তাদেরকে যদি আপনি এই ট্যাক্স নেটের মধ্যে যদি আনতে পারতেন, তাহলে হয়তো ইকোনমিতে বা এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরো অনেক বেশি মানে কন্ট্রিবিউটিং হতে পারতো তারা। অবশ্যই আপনি চাপের কথা বলছেন, কিন্তু বেশি যারা দিচ্ছেন তারা দিচ্ছেন, কিন্তু অনেকে আছেন যে নানা কারণে দিচ্ছেন না। তার মধ্যে ভয়, ভীতি, প্রশাসনিক জটিলতা, হয়রানি, অদক্ষতা, নানা কারণে তারা দিচ্ছেন না। কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই যে একটা লার্জ সেকশন অফ দি মানে কি বলে মিডল ইনকাম পিপল, তারা এর বাইরে আছে, এই জালের বাইরে। যে আপনি কি বলেন? এই জালের বাইরে এখন ফর্মাল ইনফর্মাল সেক্টর বহু লোক আছে। ইনফর্মাল সেক্টর তো আরও ইয়ের বাইরে, তাদের তো কোনো ইয়েই নাই, মানে আপনার কি বলবো, তারা কি আয় করে, কি ব্যয় করে, কোথায় যায়, এমন কোনো সিস্টেমই নাই আমাদের দেশে। এই ক্ষেত্রে আপনি যদি বলেন, আমি মনে করি সেটা হচ্ছে যে ট্যাক্স অ্যাসেসমেন্টের জায়গাটায় হাত দেওয়া দরকার বড় করে, যে আমার অ্যাসেসমেন্টের বাইরে কেউ যাবে না। কাজটা অনেক বড় রিফর্মের কাজ, কিন্তু যদি শুরু না করেন আপনি কোনোদিনই যেতে পারবেন না। আর কি ওইটা একটা, অতএব ওইটা একটা জায়গা। 2 নম্বর হচ্ছে যে আমি মনে করি যে আলোচনাটা অলরেডি এসছে, আপনি একটা ইনফরমেশন দেই আপনাদেরকে, এর ইম্প্যাক্ট আর কি। খাজনা অনলাইন এখন, জমির খাজনা খুবই ভালো ব্যবস্থা, কিন্তু কোনো সমস্যা নেই ওখানে। তাইলে আপনি আমার মানে ইয়ে নেন, কি বলে, কারো আমার কাছে যাওয়ার দরকার নাই, আপনি আমার রিটার্ন নেন। সেইটা আর একটা অল্টারনেটিভ মেকানিজম আপনি বাইর করেন, যে আমি যদি ভুল দেই আপনি ধরবেন, এটা আপনার সিস্টেমেই ধরবে যে আমি ভুল দিচ্ছি বা ইয়ে করছি। তাইলে দেখবেন এই যে ব্যক্তিগত সংস্পর্শ, এই যে যাওয়া অফিসারদের, কর্মকর্তাদের, এইটাই সবচেয়ে ভীতির একটা বড় জায়গা, এইখানেই দুর্নীতির সবচেয়ে বড় জায়গা। জি, কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি? এভরি ইকোনমিক অ্যাক্টিভিটি সব কিছু একটা টিআইএনের মাধ্যমে দেখা যাবে, একটা টিন আর বিন, একটা ওই নাম্বারটা দিয়ে, যেটা উন্নত বিশ্বে আছে, অন্যান্য দেশে আছে, যে এই নাম্বারটা দিয়ে বোঝা যাবে যে তার ওভারঅল কি ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি হয়েছে এবং তার ট্যাক্সেবল ইনকাম আছে কি নেই। যেমন এই যে সম্প্রতি কথা হচ্ছে যে বিদেশে গেলে এনবিআরকে স্টেটমেন্ট দিতে হবে, এটা কিন্তু গত অর্থ বছরই করা হয়েছে, যে যাদের 4 লক্ষ টাকার ওপরে ইনকাম আছে তাদের একটা স্টেটমেন্ট দিতে হবে। এটা হয়তো নতুন আইনে সবার জন্য করা হবে। তো যারা বিদেশ যাচ্ছে, তো এই জিনিসগুলো আসলে সেপারেটলি আলাদা আলাদা করে ট্যাক্স ডিপার্টমেন্টে সাবমিট করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো একটা অটোমেটেড একটা সিস্টেমের মাধ্যমেই ট্যাক্স ডিপার্টমেন্ট দেখতে পারে। এখানে ট্যাক্স পেয়ারেরও হ্যারাসমেন্ট কমে এবং ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য এটা খুব সুবিধা ট্র্যাক করা। আমরা একদম শেষের দিকে জনাব মোহসিন আলী, ফাইনাল থটস, যে এই যে আলোচনাগুলো আমরা হচ্ছে সংখ্যায় বা বিয়েতে কম, তারপরেও কিন্তু আলোচনাগুলো শুরু হয়েছে, এটা মনে করেন কিনা, এবং এর মাধ্যমে যে মানে কি বলবো, যে প্রোডাক্টিভলি একটা নতুন কিছু আশা করেন কিনা, যে একটা পরিবর্তন? আমি মনে করি আলোচনাটা শুরু আগে থেকেই আসে, কিন্তু সময়ের সাথে সাথে কোনো কোনো ক্ষেত্রে ক্রাইসিস বাড়ার কারণে আলোচনাগুলো একটু সিরিয়াস হচ্ছে, আরও চাপ বাড়ছে, যারা নীতি নির্ধারক তাদের প্রতিও বাড়ছে, আমরা যারা বিভিন্ন পক্ষে বিভিন্ন অংশ কাজ করি আমাদের ক্ষেত্রেও চাপ বাড়ছে। আমরা যেটা চাই এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে এনবিআরের উদ্যোগে, গভর্নমেন্টের উদ্যোগে একটা ডায়ালগের ব্যবস্থা করা, কন্টিনিউয়াসলি, রেগুলারলি, এবং যত পক্ষ আছে, আপনারা বললেন আলোচনায় যে যত চেম্বার অফ কমার্স আছে, যত ধরনের আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের সাথে কিন্তু আলোচনা হয়। তাদের সাথে আলোচনা হওয়ার বেনিফিট কিন্তু তারা পায়, তারা কিন্তু ডায়লগ করে করে তাদের কোথায় কোথায় বাদ দেওয়া দরকার, কমানো দরকার, সেটা তারা পায়। আর মিডল ক্লাস যারা চাকরি করে, যারা ধরেন মানে কৃষিকাজের সাথে জড়িত, যারা অন্য ছোট ছোট কারখানার সাথে জড়িত, তাদের তো কারো কারো অভিযোগও আছে
যেমন আপনার করোনাকালের পর ট্রেডিংয়ে যারা যুক্ত তারা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কিন্তু ইনকামও হয় না। আপনি ধরেন এইখানে ঢাকার কোন মার্কেটে কোন বাজারে কত ইনকাম হয় বা বিক্রি হয় এটুকু ধরলেই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে। কিন্তু তারা বলছে, অভিযোগ করছে যে তাদের প্রতি ট্যাক্সের চাপটা একই রকম আছে, বরং বাড়ছে। এখন যে ডায়ালগের কথা বললো, ধরেন এই ধরনের অংশগুলো আলোচনায় তো আমরা আসলে ধরেন চাইলেই যাদেরকে আমরা পেলে ভালো, তাদের আপনি ফর্মাল মেম্বার হিসেবে আপনি কন্ট্রিবিউট করছেন, হুইচ ইজ অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু ধরেন যে এক্সিস্টিং যারা আছেন তারা যদি এইসব আলোচনার মধ্যে যুক্ত হন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেন, ফর্মাল আলোচনার বাইরেও এই ধরনের উন্নয়ন সংস্থাগুলো যারা কাজ করছে সেখানে কিন্তু তাদেরকে পাওয়া যায় না, অনেক সময় অ্যাভেলেবল না। ওনার সাথে আমি একটা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশে তো ডেভেলপমেন্ট সেক্টর নন গভর্নমেন্ট ক্ষেত্রে তো একটা বড় সেক্টর আর কি, বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে কিন্তু তেমন ডায়ালগ শোনা যায় না। 2-4টা অর্গানাইজেশনকে কোনো কোনো সময় ডাকা হয়, তারা কখনো কথা বলেন কখনো বলেন না, বা কি বলেন আমরা টের পাই না। এই সেক্টরের সাথে আলোচনা হওয়া উচিত মনে করি। এরকম আপনার নতুন কর আইন যেটা 2023 এটা হচ্ছে, এই আইনটা আপনারা দেখবেন, একটু অনুগ্রহ করে দেখবেন। এটা কিন্তু আপনি যে সহজীকরণ যেটা বলছেন, অনেক সহজ হয়েছে এবং অনেক জিনিস সিম্পল করে দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে এবং এখানে স্বল্প এবং বাংলায় করা হয়েছে এবং স্বল্প কথায় সব জিনিস বোঝানোর চেয়ে। আপনি দেখেন পুরানো আইনে প্রভিসও ছিল এবং প্রত্যেকটা প্রভিসও থাকতে 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 জটিল হয়ে গিয়েছিল। এখন সব সমন্বিত করে অত্যন্ত সুন্দর একটা আইন আমরা পাচ্ছি। সুতরাং এই আইনটা মানুষের জন্য সহজবোধ্য হবে, জনসাধারণ বুঝতে পারবে এবং এই জন্য ট্যাক্স কমপ্লায়েন্সটা বাড়বে। এটা একটা আশার কথা। আর দ্বিতীয় আশার কথা হচ্ছে কর বিভাগটা আপনার এটা প্রায় কিছুদিনের মধ্যেই প্রায় দ্বিগুণ পরিসর নিয়ে আসবে। অনেকগুলো জোন তৈরি হবে, জনবল অনেক বাড়বে এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে গেছে। এটা অনেক বড় হবে। ওই যে আমরা নেটের কথা বললাম, নেটেরটাও অ্যাড্রেসড হবে। এবং আরেকটা জিনিস নতুন এবার কর আইনে আছে, যেটা দেখেছেন, এজেন্ট নিয়োগ করা, ট্যাক্স প্রিপেয়ার করা। এটাও কিন্তু মানে দুটো পারপাস ফুলফিল করবে। গ্রামে গঞ্জে এইসব ট্যাক্স প্রিপেয়াররা যদি থাকে, তারা কিন্তু কর ফাঁকিবাজদের খুঁজে বের করবে আর এদের কর্মসংস্থানও হবে। তো সেজন্য এই ধরনের কিন্তু অনেক উন্নয়ন আমরা আশা করছি। কিন্তু যেটা সবচেয়ে আরও চিন্তা করা দরকার, আমাদের এটা নতুনভাবে চিন্তা করা দরকার। আমাদের যে এই যে গতানুগতিক পদ্ধতি থেকে বেরোয় আসার জন্য আমি মনে করি, ওনার সাথে আমি একমত, যে সবার সাথে আলোচনা করে নতুন প্রয়োজনে কর কমিশন যদি করা দরকার হয়, কর কমিশন করে আমরা পুরো জিনিসটাকে ঢেলে সাজাই, নতুন করে চিন্তা করি। ট্যাক্স এই যে ফাংশনাল পদ্ধতি বলছি, এইগুলা যদি আমরা নিয়ে আসি, আমরা নিশ্চয়ই আমাদের সুফল দেখতে পাবো। জি, ধন্যবাদ জনাব ডক্টর সৈয়দ আমিনুল করিম, আপনার মূল্যবান মতামতের জন্য। জনাব মহসিন আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দৌলত থাকতে মালা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা জটিল বিষয় নিয়ে আলাপ করবার চেষ্টা করেছি। নিশ্চয়ই আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগোতে চাই এবং অনেকগুলো বিষয়ে আমাদের অগ্রগতি আছে, কিন্তু একটা সামগ্রিক উন্নয়ন লক্ষ্য অর্জন করতে গেলে আমাদের যে সম্পদ দরকার, অভ্যন্তরীণ সম্পদ আহরণ দরকার, রাজস্ব সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যে কর ব্যবস্থাপনা নিয়ে আমাদের আশা হতাশা আসার কিছু কথা শেষে বলেছেন জনাব সৈয়দ আমিনুল করিম, কিন্তু একই সঙ্গে কিন্তু কিছু হতাশাও আছে। সেগুলো অ্যাড্রেস করে একটা নতুন ব্যবস্থাপনার মাধ্যমে একটা প্রগতিশীল কর কাঠামো যদি আমরা করতে পারি, সেখানে সকল নাগরিকের জন্য, দেশের সকল মানুষের জন্য একটা ন্যায্যতার ভিত্তিতে একটা সময়োপযোগী একটা কর ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে সেগুলো উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে। এবং আমরা পরিসংখ্যানগতভাবে যে পিছিয়ে আছি, ট্যাক্স জিডিপির ক্ষেত্রে যে রেশিও আমরা বলি সবসময়, সেখানে যে সুযোগগুলো আছে এগুলোকে সহজীকরণের ব্যাপার আছে, দক্ষতা বৃদ্ধির ব্যাপার আছে, সকলকে নিয়ে আলোচনা করার ব্যাপার আছে এবং দরিদ্র মানুষ যারা আছে, জনগোষ্ঠী আছে, তাদেরকে কিছু কমফোর্ট দেওয়া। একই সঙ্গে যারা ধনী আছেন, সক্ষম ব্যক্তি আছেন, যারা অনেকে ট্যাক্স নেটের বাইরে আছেন, সেখানে একটি নতুন নীতিমালার মাধ্যমে, চিন্তাভাবনার মাধ্যমে সেগুলোকে ইনক্লুসিভলি যদি আমরা বিবেচনা করি এবং সেগুলো যদি এনফোর্সমেন্টে যাই, ইমপ্লিমেন্টেশনে যাই, তাহলে সামগ্রিকভাবে এর বেনিফিট দেশ পাবে এবং
দেশের মানুষ পাবে এবং এটা একটা ইকুইটেবল, যেটা আমরা সবসময় বলি যে একটা আয় বৈষম্য তৈরি হয়েছে, সমাজে একটা ইনইকুইটি তৈরি হচ্ছে, এই ইনইকুইটি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সেটাই আমাদের লক্ষ্য এবং এই আলোচনার উদ্দেশ্য সেটা। আমরা ধন্যবাদ জানাই আবার অতিথিদেরকে। ওয়েব ফাউন্ডেশনের এখানে নির্বাহী পরিচালক যারা মহসিন আলী রয়েছেন এবং এনবিআরের সাবেক সদস্য কথা বলেছেন, একজন সিনিয়র জার্নালিস্ট দৌলত আক্তার মালা আমাদের সঙ্গে কথা বলেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এই আলোচনাটি জারি রাখতে চাই এবং গণমাধ্যমেও এই আলাপগুলো প্রতিনিয়ত হতে থাকবে, তাহলে হয়তোবা একটা কার্যকর লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো এবং এর সুফল আমরা পাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।